তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তবেই কিন্তু রেলের লোকো পাইলট অর্থাৎ রেলের যে ড্রাইভার হতে পারবে। তাই তোমাদেরকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমরা অনেক সময় কি হয়, অনেক কিছু জানি না, আর না জানার কারণে আমরা অনেক কিছু ভেবে ফেলি যে আমার দ্বারা এটা হবে না। আমরা যদি সঠিক প্রসেস জানি এবং সঠিক সিলেবাস যদি জানি তাহলে প্রস্তুতি নেওয়া কিন্তু সহজ হয়ে যায়। তাই আজকে তোমাদেরকে রেলের লোকো পাইলট অর্থাৎ রেলের যে ড্রাইভার যদি হতে চাও তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটির মাঝখানে ছোট ছোট গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদেরকে বলবো, ছোট ছোট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবো, সেগুলো অবশ্যই তোমাকে কিন্তু খেয়াল করতে হবে। তাহলে তুমি যদি একজন লোকো পাইলট হতে চাও তাহলে কোনো সমস্যাই হবে না। হাউ টু বিকাম এ লোকো পাইলট, কিভাবে লোকো পাইলট হবে, একদম 10টা পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলিং আলোচনা করে দেবো যাতে তোমাদের কোনো সমস্যাই না থাকে। তারপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজগুলো থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন থাকছে, সেখানে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। তাই তোমাদেরকে বলছি শুধুমাত্র যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই দেখবে। তোমাদের মধ্যে যে সমস্ত কোয়ারিজগুলো থাকে, কোয়ারিজগুলো কি কি, লোকো পাইলট আসলে কি, মানে লোকো পাইলটের যে অরিজিনাল যে সত্যতা সেটা কি, সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতাটা কেমন হওয়া দরকার অবশ্যই তোমাদেরকে বললাম। শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তার পাশাপাশি কি কি প্রয়োজন সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তোমাদের এজ লিমিট মানে তোমাদের বয়স কত থেকে তুমি কত পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, মানে তোমার কোন বছর থেকেই শুরু হয়ে যাবে তোমার এখানে অ্যাপ্লাই করা, সেগুলো জানতে পারবে। ফিস, তুমি যখন অ্যাপ্লাই করবে তার জন্য কত তোমার ফিস দিতে হবে সেটা জানতে পারবে। এক্সাম স্টেজ, তোমার কতগুলো স্টেজের মধ্যে তুমি এক্সাম কমপ্লিট করবে বা এক্সাম স্টেপ কতগুলো তোমার পরীক্ষা হবে, এখানে সমস্ত কিছু আলোচনা করব। সিলেবাস, এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ সিলেবাসটা তোমাদেরকে সুন্দর করে বোর্ডের মধ্যে সমস্ত সিস্টেম ওয়াইজ সাজিয়েছি। তোমাদেরকে সব কিছু একদম ডিটেলিং আলোচনা করব যাতে তোমাদের কোথাও যাতে সমস্যা না হয়, একদম স্পষ্ট একটা ধারণা তৈরি হয়ে যায় যাতে তোমরা খুব সহজেই লোকো পাইলট হতে পারো। এরপরে ফিজিক্যাল টেস্ট কিভাবে হবে সেটাও জানতে পারবে। স্যালারি কত হবে, স্যালারি কত টাকা পর্যন্ত হয়, মানে এক কথা তোমাদেরকে যদি বলি প্রচুর কিন্তু একটা মোটা বেতন কিন্তু তোমরা এখানে পাবে। মানে ধরে নাও 1 লক্ষ টাকার উপর, সমস্ত কিছু বলবো, ভাগ রয়েছে সমস্ত কিছু বলবো। লোকো পাইলটের জন্য ট্রেনিং কিভাবে হবে সেটাও তোমরা জানতে পারবে। এর জন্য প্রস্তুতি নিতে হবে কি করবে, সঠিকভাবে প্রস্তুতি নেবে কি করে, সেটাও কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব যাতে তোমাদের মধ্যে কোনো রকম কোয়ারিজ নাই থাকে। তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। মানে এক কথায় এই ভিডিওতে তোমরা সব কিছু জানতে পারবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও। এবার সবার প্রথমে তাহলে আলোচনা করি 10টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট, আমাদের লোকো পাইলট আসলে কি। লোকো পাইলট আসলে কি, দেখো একটা গুরুত্বপূর্ণ পদ, মানে এক কথা যদি বলতে চাও ট্রেনের যে ড্রাইভার তাদেরকে আমরা লোকো পাইলট বলি। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে, ওই বোর্ডটার মাধ্যমে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট একটা এক্সাম হয়। সেই এক্সামে তোমাকে পরীক্ষা দিতে হবে, কিছু মানে কতগুলো ধাপ থাকে, সেই পরীক্ষা তুমি যদি কোয়ালিফাই করো তারপরে একের পর এক তুমি যখন কোয়ালিফাই করবে তখন শেষমেশ কিন্তু তুমি একজন লোকো পাইলট হতে পারবে। এবং এই লোকো পাইলটের দায়িত্বটা কিন্তু প্রচুর, শত শত হাজার হাজার মানুষ তোমার এই ট্রেনের মধ্যে থাকবে, সম্পূর্ণ দায়িত্ব তোমার হাতে থাকবে। এক কথায় তুমি তাদের জীবন, মানে তোমার উপরে সমস্ত জীবন কিন্তু তখন টিকে থাকবে। তো দেখতেই পারো মাঝে মধ্যে অনেক ট্রেন দুর্ঘটনা হয় সামান্য ভুলের জন্য দেখো কত বড় কিন্তু দুর্ঘটনা হয়। তাই বুঝতেই পারছো একজন লোকো পাইলটের দায়িত্বটা কত বড় থাকে। এবার তোমাদেরকে যেটা বলছিলাম এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে তোমরা কি করে লোকো পাইলট হতে পারবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেটা হচ্ছে গ্রুপ সির মধ্যে পড়ে, মানে রেলওয়ের যে মানে জব তার মধ্যে গ্রুপ সি এর মধ্যে পড়ে। যখন ট্রেনিং কমপ্লিট হয়ে যায়, মানে 2 থেকে 3 বছর ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকে যখন প্রফেশনাল ড্রাইভার অর্থাৎ রেলওয়ে মানে আর কি রেল মানে চালাতে দেয়, সম্পূর্ণভাবে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে, তখন তাকে কিন্তু 2-3 বছর ট্রেনিং হওয়ার পর তাকে কিন্তু মানে গ্রুপের পরিবর্তন করা হয়, অর্থাৎ গ্রুপ সি থেকে গ্রুপ বিতে নিয়ে আসা হয়। অর্থাৎ মানে এক কথা তুমি একজন প্রফেশনাল লোকো পাইলট হয়ে যাবে, তখন তুমি কিন্তু রেলওয়ে গ্রুপ বির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে সেখানে বুঝতে পারলে যে প্রথমতই কিন্তু তোমাকে ডাইরেক্ট লোকো পাইলট দেবে না, প্রথমত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থাকবে। মানে এক কথা প্রথমে এএলপি থাকবে, তারপরে তোমাকে পদের উন্নতির সাথে সাথে তোমাকে কিন্তু মানে এক কথা তুমি ওই যে ড্রাইভার মানে রেলের যে ড্রাইভার মানে লোকো পাইলট তাদের সাথে থাকতে হবে। ট্রেনিং মানে 2 থেকে 3 বছর অভিজ্ঞতা নেওয়ার পরে ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে ওই লোকো পাইলট বানিয়ে দেওয়া হবে, তখন তুমি গ্রুপ সি থেকে গ্রুপ বির মধ্যে কিন্তু মানে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা, মানে এক কথা যদি বলতে চাই যে ট্রেনের ড্রাইভারকে লোকো পাইলট বলা হয়। এবার এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতাটা কেমন থাকা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে প্রথম থেকে বলে আসি, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো, আর বেশি পড়াশোনা করা লাগবে না। হ্যাঁ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে যাও তবেই তুমি এর জন্য যোগ্য হয়ে যাবে। এবং তার পাশাপাশি কি কি করতে হবে সেগুলো ভালো করে জেনে নাও। শুধু মাধ্যমিক পাস করলেই চলবে না, মাধ্যমিক তো পাস করতে হবে, এটা তো প্রথম কাজ। তারপরে দ্বিতীয় কাজ কি, তোমাকে আইটিআই এর কিছু কোর্স কমপ্লিট করতে হবে। সেটা কি, যেমন 1 নম্বর কি যে তোমার মেকানিক্যাল কোর্স কমপ্লিট করতে হবে। সেটা কিরকম,
এক হয় মেকানিক্যাল কোর্স কমপ্লিট করতে হবে, নতুবা অটোমোবাইলের কোর্স কমপ্লিট করতে হবে আইটিআই এর মধ্যে, বা ইলেকট্রিক্যাল কোর্স কমপ্লিট করতে হবে, অথবা তোমাকে কি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে। এছাড়া মনে করো এগুলোর ছাড়াও তুমি যদি কোনো রকম স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং যদি কমপ্লিট করে ফেলো, তবেও কিন্তু তুমি এই পদের জন্য যোগ্য, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি তোমাকে আইটিআই এর মধ্যে যে সমস্ত কোর্সগুলো হয়, মানে এক কথায় মাধ্যমিক পাস তো করতেই হচ্ছে প্রথমত, তারপরে তোমাকে আইটিআই তোমাকে করতে হবে। মানে এক কথায় মাধ্যমিক পাস করার পরে কিন্তু আইটিআই করা যায়। এবং ওই আইটিআই এর মধ্যে কি করতে হবে, তোমাকে করতে হবে মেকানিক্যাল, এক হয় মেকানিক্যাল করতে হবে, আর নতুবা অটোমোবাইল করতে হবে। দুবার করে বলে দিচ্ছি কারণ এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এক হয় তুমি যদি এরকম হতে পারে তুমি মাধ্যমিক পাস অথবা তুমি অটোমোবাইল করে ফেলেছো, তবে তুমি এর জন্য যোগ্য। ক্লিয়ার হয়ে গেল। অথবা তুমি মাধ্যমিক পাস অথবা মেকানিক্যাল করে ফেলেছো, তাহলে তুমি এর জন্য যোগ্য। অথবা তুমি আইটিআই মানে মাধ্যমিক পাস মানে আইটিআই এর যে তোমার আইটিআই তো একটা মানে আর কি সংস্থা, মাধ্যমিক পাস এবং ইলেকট্রিক্যাল যদি কমপ্লিট করে ফেলো তবে তুমি এর জন্য যোগ্য। অথবা তুমি মাধ্যমিক পাস এর সাথে সাথে ইলেকট্রনিক্স তুমি যদি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করো তবুও তুমি এর জন্য যোগ্য। অথবা কি তুমি যদি মাধ্যমিক পাস অথবা তুমি যদি তার পাশাপাশি স্বীকৃত মানে সরকার স্বীকৃত যে ইউনিভার্সিটি সেখান থেকে তুমি যদি ব্যাচেলার ইঞ্জিনিয়ারিংও কমপ্লিট করে ফেলো তবুও তুমি কিন্তু এর জন্য যোগ্য। তাহলে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল যে তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন কেমন থাকা প্রয়োজন, তোমরা ক্লিয়ার হয়ে গেলে। এবার তোমাদেরকে বলবো, আর তোমাদের যে বোর্ডের মধ্যে দিয়ে রেখেছি অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, কারণ এটাই হচ্ছে মেন চাবিকাঠি। তুমি মানে তোমার এই এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটতেই তো প্রথমত এক্সাম দিতে হচ্ছে, তারপরে তুমি লোকো পাইলট হয়ে যাবে। তো মেন চাবিকাঠি এই সিলেবাসটা সঠিকভাবে তোমাকে কিন্তু জানতে পারো। তোমাদেরকে খুব রিসার্চ করে কিন্তু এটা করেছি যাতে সহজভাবে তোমরা জিনিসটা বুঝতে পারো। আর সহজভাবে না বুঝতে পারলে তোমাদের সমস্যা হয়ে যায়, যে একটা ভিডিওর বদলে 100টা ভিডিও দেখতে হয়। আর আমি তোমাদেরকে এইটুকু বলছি যে এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার করো তাহলে আর কোনো ভিডিও তোমাদের দেখতেই হবে না, এইটুকু আমি তোমাদের জন্য বলতেই পারি। তো দেখো প্রথমত তারপর হচ্ছে এজ লিমিট, তোমার বয়সটা কত হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি বয়স 18 বছর হয়ে যায়, তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করা শুরু করতে পারবে। 18 বছর থেকে 28 বছর মানে এই যে প্রায় 10 বছর কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার হয়ে গেলে। এইবারটা দেখো তোমার যে এজ রিল্যাক্সেশন মানে তোমার যে বয়সের ছাড় অবশ্যই পাবে। কারা কেমন পাবে, তুমি যদি এসসি আর এসটি হও তাহলে আরো 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। মানে কি 28 বছর তো শেষ ছিল, 28 আরো 5 জুড়ে গেলে কত হয়, 28 আর 5 আমাদের হয় 33 বছর। তাহলে 33 বছর পর্যন্ত পেয়ে গেলে। এবার তুমি যদি ওবিসি হও তাহলে আরো 3 বছর পাচ্ছ, মানে 28 আর 5 মানে শেষ বছর থেকে যুক্ত করে নেবে। 28 মানে এখানে 5 না এখানে 3, ওবিসিরা 3 বছরের ছাড় পায়। তাহলে হচ্ছে কি 28 আর 3 কত হচ্ছে আমাদের 31 বছর পর্যন্ত। তারপর তুমি পিডাব্লিউডি ইউআর যদি হও, মানে পিডাব্লিউডির মধ্যে তুমি যদি জেনারেল হও তবে আরো 10 বছর ছাড় পাচ্ছ, মানে 28 আর 10 কত 38 বছর। বুঝতে পারছো ব্যাপারটা। আর যদি পিডাব্লিউডি ওবিসি হও তাহলে কিন্তু আরো 13 বছর ছাড় পাচ্ছ, মানে ওই 28 থেকে আরো 13 যুক্ত করে নাও তত বছর পর্যন্ত। আর যদি তুমি পিডাব্লিউডি এসসি এসটি হও তাহলে আরো কিন্তু 15 বছর ছাড় পাচ্ছ, মানে ওইদিকে 28 থেকে আরো 15 বছর জুড়ে নেবে, অত বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে ছাড় পাবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার তোমাদের বয়স মানে 18 বছর হয়ে গেলে তোমরা অ্যাপ্লাই শুরু করে দিতে পারবে, কোনো রকম আর চাপ নেই। এবার তোমাদের এক্সাম ফিস, তোমাদের যে তুমি এক্সাম যে দেবে, তুমি যখন অ্যাপ্লাই করতে যাবে, যখন তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে যাবে, যখন নোটিফিকেশনটা বেরোবে তখন তোমার কিছু টাকা দিতে হয়, যে টাকা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। মেনলি জেনারেল যদি হও আর ওবিসি যদি হও তাহলে 500 টাকা করে নেবে। এবার ব্যাপারটা কি যে 500 টাকা করে তো নেয়, কিন্তু তুমি যখন এক্সাম দিতে যাবে, মানে এক্সাম সব দেওয়া কমপ্লিট হয়ে যাবে, প্রথম এক্সাম দিতে গেলেই হবে, এক্সাম যখন অ্যাটেম্প্ট করবে তখনই কিন্তু তোমাকে তারপরে 400 টাকা ফিরিয়ে দেবে আর 100 টাকা সরকার রেখে দেবে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবং তার পাশাপাশি তুমি যদি এসসি এসটি হও আর যদি এক্স সার্ভিসম্যান যদি হও এবং তাছাড়াও যদি পিডাব্লিউডিএস যদি হও এবং ফিমেল মহিলা যদি হও এবং এর পাশাপাশি তুমি যদি ট্রান্সজেন্ডার হও অথবা তুমি মাইনরিটিস যদি হও অথবা যদি ইবিসি হও, তবে তোমরা কিন্তু অবশ্যই 250 টাকা করে তোমাদের দিতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তাহলে আমাদের এক্সাম ফিস ক্লিয়ার। এবার আমরা চলে যাব এক্সাম স্টেজ, মানে কতগুলো স্টেজের মাধ্যমে তোমার এক্সামটা হবে। মোটামুটি ধরে নাও 3টে স্টেজের মধ্যে তোমার এক্সাম কমপ্লিট হবে। এবং তারপরে কিছু জিনিস আছে, যেমনটা প্রথমত তোমাদেরকে বলি CBT 1, এই যে তোমাদেরকে বলে CBT 1, এই যে CBT 1 হবে, তারপরে হবে CBT 2 হবে, তারপরে CBT 3 হবে, এই CBT 3 হবে। মোটামুটি 3টে CBT হবে, মানে এক কথায় এই CBT 1 মানে CBT MCQ সব কম্পিউটার বেসই হবে। CBT 2 এর মধ্যে 2টো পার্ট থাকবে, একটা পার্ট এ একটা পার্ট বি থাকবে। তারপরে আমরা চলে আসবো যে এইখানে মানে এক কথা খুব সিস্টেম অনুযায়ী তোমাদেরকে দেখিয়েছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, যাতে সিলেবাসটা একদম স্পষ্টভাবে বুঝতে পারো। দেখো মেন কথা হচ্ছে কোথাও যদি যাও, মানে তোমার যে ডেস্টিনেশনের যে ঠিকানা বা লোকেশন যদি সঠিকভাবে জেনে যাও তবে কিন্তু তুমি সেখানে খুব ভালোভাবে যেতে পারবে। আমিও চাইছি যে তোমাদের যে ডেস্টিনেশন, তোমরা যদি জবটা পেতে চাও তাহলে কিন্তু এই যে সিলেবাসটাই হবে তোমার হচ্ছে গিয়ে লোকেশন, সমস্ত কিছু চাবিকাঠি। তো এই সিলেবাসটাকে যদি তুমি সঠিকভাবে জানতে পারো তাহলে কিন্তু তোমার এই এক্সামটা দেওয়াটাকে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। যখনই তোমরা সিলেবাসটা সঠিকভাবে জেনে নেবে কিন্তু তখনই তুমি কিন্তু মানে তোমার যে এক্সামের যে প্রস্তুতি তার মধ্যে 30% মানে 30% তুমি এখানেই পাস করে গেছো। তো এই হচ্ছে তার জন্য সিলেবাসটাকে সঠিকভাবে জানতে হয়। এবং তাছাড়া ডিটেলসে তো আলোচনা করবোই তোমাদের সাথে। তারপরে তোমাদেরকে বলে এই যে সিলেবাসটা মানে তোমার টোটালি 3টে এক্সাম কমপ্লিট করার পর তোমার কিন্তু যেটা ডিবি হবে, তাই ডকুমেন্টস ভেরিফিকেশন হবে কিন্তু। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে তোমার মেডিকেল টেস্ট হবে, তোমার শরীর ঠিক আছে কিনা। অবশ্যই তুমি একটা
দায়িত্ব নিচ্ছ, সম্পূর্ণ ট্রেনের দায়িত্ব নিচ্ছ, মানে হাজার হাজার মানুষ তোমার মানে নিয়ন্ত্রণে থাকবে, অবশ্যই তোমার শরীর সুস্থ আছে কিনা, তোমার ব্লাড ঠিক আছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। কোনো রকম টেনশন নেই, সব কিছু তোমরা এখানের থেকে আজকে ভিডিওতে অবশ্যই সব কিছু জানতে পারবে। তাহলে চলো আমরা CBT 1 নিয়ে প্রথমত আলোচনা করা শুরু করি। দেখো এখানে আমরা CBT 1 মানে অর্থাৎ CBT অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট, মানে কম্পিউটারে তোমাদের পরীক্ষা হবে MCQ, যে 4টে অপশন থাকবে, কোনটা সঠিক সেটা অ্যান্সার দেওয়া। তাহলে MCQ মানে মাল্টি চয়েস কোশ্চেন, মানে অপশন দেওয়া থাকবে, সেখানে আমাদের অ্যান্সার ক্লিক করে দিতে হবে। তোমরা আশা করি জানো ওগুলো। ম্যাথমেটিক্স, অঙ্ক থেকে কত নাম্বার থাকছে? অঙ্ক থেকে তোমাদের থাকছে 20 নাম্বার। এখান থেকে কত নাম্বার? 20টা প্রশ্ন থাকবে, 20টা কোশ্চেন থাকছে, আর প্রত্যেকটা আমাদের 1 নাম্বার করে। প্রতিটা আমাদের এই যে কোশ্চেন, যে প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু আমাদের 1 নাম্বার। তাহলে কত নাম্বার হচ্ছে? এখানে আমাদের 20 নাম্বারের এক্সাম হয়ে যাচ্ছে, 20 মার্কের নাম্বার হলো, তাই না? এরপর তোমাদের যে জিআই বা রিজনিং, সেখান থেকে কত থাকছে? সেখান থেকে আমাদের 25 নাম্বার থাকছে, মানে 25টা প্রশ্ন থাকছে, 25টা কোশ্চেন থাকছে, যেহেতু প্রত্যেকটা 1 নাম্বার করে, তাহলে 25 নাম্বার এখানে হচ্ছে। এবার জিএস মানে জেনারেল সায়েন্স থেকে সায়েন্সের প্রশ্ন তো অবশ্যই থাকবে, বুঝতেই পারছো। এখানে কত? 20 নাম্বার থাকছে, 20 নাম্বার না 20টা প্রশ্ন থাকছে, মানে প্রত্যেকটা 1 নাম্বার করে, মানে 20টা নম্বরেরই কিন্তু আমাদের এখানে এক্সাম হবে। এবার আমাদের জিএম অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, আর হচ্ছে সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিজেরাও জানো কতটা গুরুত্বপূর্ণ। সেখান থেকে থাকছে টোটালি কত? 10টা প্রশ্ন থাকবে সব মিলে, আর এখানে কত? 10টা প্রশ্ন 10 নাম্বারই, তাই না? 1 নাম্বার করে যেহেতু। এই টোটালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 75টা প্রশ্ন আমাদের কত? 75 নাম্বারই আমাদের কিন্তু হচ্ছে এক্সাম। বোঝা গেল? তাহলে এইটা আমাদের 75 নাম্বারে কিন্তু এক্সাম হচ্ছে। তাহলে বুঝতে পারলে আমাদের টোটালটা কি? আমাদের টোটালটা হচ্ছে 75টা প্রশ্ন থাকছে, 75 নাম্বারই কিন্তু আমাদের এক্সামটা হচ্ছে। এবার এই যে CBT 1, এই CBT 1 শুধুমাত্র পাস করার জন্য, মানে এখানে তুমি যদি ভালো করে কম্পিটিশন করে পাস করো, তোমার যার বেশি নাম্বার আসবে, দেখো ওই যে 30% 40% ফালতু জিনিস। এবার এখানে পাস করলেই তোমাকে কিন্তু CBT 2 তে বসতে দেওয়া হবে, তার আগে কিন্তু একদম বসতে দেওয়া হবে না। তাহলে এটা শুধুমাত্র পাস করার জন্য এইখানে নাম্বার তোমাকে তুলতে হবে, তোমাকে কিন্তু ভালো কম্পিটিশন করতে হবে এখানে, কারণ এখানে তুমি সবার থেকে বেশি ভালো স্কোর যদি পেয়ে থাকো, তবেই কিন্তু তুমি এখানে চান্স পাবে। তো এখানে নেগেটিভ কি? যে 1/3 কিন্তু এখানে নেগেটিভ, মানে 3টে ভুল করলে কিন্তু 1 নাম্বার কিন্তু কাটা যাবে, ঠিক আছে? টাইম কত এখানে? তোমাদের 60 মিনিট, অর্থাৎ মানে 1 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাচ্ছ, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে যে CBT 1 অর্থাৎ কম্পিউটার বেস টেস্টের যে কি প্রসেস তোমাদের এখানে সমস্ত তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে যখন কোয়ালিফাই করতে পারবে ভালো একটা নাম্বার নিয়ে, তখনই কিন্তু তোমাকে কিন্তু CBT 2 তে চান্স দেওয়া হচ্ছে। তাহলে বুঝতেই পারছো এত দায়িত্ববান একটা কাজে কখনোই নো এক্সাম নো ফিস হতেই পারে না। মানে তোমাদেরকে এটাই বলতে চাইছি, এত দায়িত্ববান কাজে কখনোই নো এক্সাম আর নো ফিস এমনটা কখনোই হবে না, ঠিক আছে? অবশ্যই তোমাকে খুব ভালো করে পরীক্ষা করেই তোমাকে কিন্তু সেই কাজের জন্য অ্যাপ্রুভ করা হবে। তো আশা করি বুঝতে পারলে। এবার আমরা যখনই চলে আসবো CBT 2 অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট, এখানেও কম্পিউটার বেস টেস্টই নিতে হবে তোমাদেরকে। আর MCQ প্রশ্ন মানে হচ্ছে মাল্টি চয়েস কোশ্চেন, মানে অপশন থাকবে, সেই অপশন অনুযায়ী যেটা সঠিক, 4টে অপশন থাকবে ABCD, 4টের মধ্যে যেটা সঠিক সেটা তোমাকে দিতে হবে। এবার এই যে CBT 2, এই CBT 2 এর 2টো পার্ট রয়েছে, একটা হচ্ছে পার্ট A বলবো, আর একটা পার্ট হচ্ছে পার্ট B বলবো। এবার এই দুটো জিনিসকে ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। দেখো এখানে কিন্তু অনেক রকম পেঁচাচের ব্যাপার আছে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তবে কিন্তু তোমরা কেস খেয়ে যাবে। দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে, যে তোমার যদি অঙ্কের কথা বলি, ম্যাথমেটিক্সে কি থাকবে, কত নাম্বার থাকবে এখানে? দেখো CBT 2 তে ম্যাথমেটিক্সে থাকছে 25 নাম্বার। এখানে তোমরা 25টা প্রশ্ন থাকবে, 25টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 নাম্বার করে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন পার কোশ্চেনে তোমাদের 1 নাম্বার করে দেওয়া হবে। তাহলে বুঝতে পারছো এখানে 25 নম্বরে তোমাদের এক্সাম হয়ে যাচ্ছে। এবার জিআই আর রিজনিং, সেখানে কত নাম্বার থাকবে? সেখান থেকে তোমাদের 25 নাম্বার থাকবে, এখান থেকেও তোমাদের 25টা প্রশ্ন থাকবে, 25 নম্বর থাকছে, ঠিক আছে? তাহলে 25 50 এখানে মিল হয়ে গেল। বেসিক সায়েন্স আর এবং কি তার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত প্রশ্নগুলো হয় সেখান থেকেও কিন্তু প্রশ্ন হবে, এবং টোটালে মিলে এখানে কত? 40টা প্রশ্ন হবে, 40টা কোশ্চেন হবে, কত নাম্বার? 40 নাম্বারেরই কিন্তু এখানে তোমাদের এক্সাম হচ্ছে। তাহলে 50 আর এদিকে তোমাদের 40, তাহলে হয়ে গেল কত? 90 নাম্বার হয়ে যাচ্ছে। এবার জিএ আর কারেন্ট অ্যাফেয়ার্স মানে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কিন্তু জিকের প্রশ্ন কিন্তু খুবই কম থাকে। দেখো ম্যাক্সিমামই সব কিন্তু টেকনিক্যাল প্রশ্ন, ঠিক আছে? জিএ আর মানে জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলেমিশে সেখানে 10টা প্রশ্ন থাকবে। ওই আগেও যেমন 10টা প্রশ্ন ছিল 10 নম্বরের, দেখো আগেও এরকম CBT 1ও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টা প্রশ্ন ছিল, 10 নম্বরেরই ছিল। এইবার ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি 10টা প্রশ্নই আছে 10 নম্বর, ঠিক আছে? তাহলে আমরা যদি টোটালটা খেয়াল করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? টোটালে আমাদের 100টা আমাদের কোশ্চেন থাকছে, আর টোটাল আমাদের 100টা নাম্বারের কিন্তু আমাদের এক্সাম হবে। ভালো করে খেয়াল করি। কিন্তু এখানে তোমার যে লাস্টে মেরিট লিস্টটা যে হবে, তোমার যে মেরিট লিস্টের উপর নির্ভর করে, যে নাম্বারের উপর ভিত্তি করে তুমি চাকরিটা পাবে, তোমার যে সিলেকশন প্রসেস হবে, সিলেক্টেড হবে, সেই প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমাদের কিন্তু জানতেই হবে। এখানে তো বললাম প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, নেগেটিভ সেম টু সেম থাকছে, মানে 1/3, মানে 3টে ভুল করে ফেললে 1 নাম্বার তোমার কিন্তু কাটা যাবে, তোমার মেন নাম্বারের থেকে যাবে, তুমি যেগুলো সঠিক করছো তার থেকে 1 নাম্বার কাটা যাবে।
এইখানে সেম কেস, এখানেও সেম কেস। তুমি যেগুলো সঠিক করছো তার থেকে কিন্তু এক নম্বর, ধরো তুমি 5 পেলে, তুমি 5টা সঠিক করলে, আরও 3টে ভুল করলে, তাহলে 3টে ভুলের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। মানে ওই সঠিক যে 5টা করেছিলে সেই সঠিক 5টার থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে, মানে 4 তোমার থাকবে। বোঝা গেল? টাইমটা এখানে 90 মিনিট থাকবে। 90 মিনিট মানে 1.5 ঘন্টা কিন্তু তোমার এখানে সময় দেওয়া হচ্ছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল এখানে। তাহলে এই CBT 2 এর যে পার্ট এ তোমাদের তাহলে ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে শিখে নাও, এই যে তুমি এইখানে যে 100 নম্বরের এক্সামটা দিচ্ছ, এখানের 70%, মানে এখানে যাই নাম্বার পাবে না কেন, এখানে যাই পাও না কেন, এখানে মানে তুমি যদি 100তে 100 পেয়ে যাও, তার 70% মানে 70%, এর 70% মানে কি 70 নাম্বার। 100 নাম্বারে যদি 100 পেয়ে যাও তাহলে 70 নাম্বার, এখান থেকে 70 নাম্বার। আর হচ্ছে এই যে তোমার সাইকো টেস্ট, এই সাইকো টেস্ট থেকে 30 নাম্বার, সাইকো টেস্ট থেকে টেস্টে যা নাম্বার পাবে সেখান থেকে 30 নাম্বার যুক্ত হয়ে তোমার কিন্তু মেরিট লিস্টে তোমার কিন্তু জন্য তোমার কিন্তু নাম্বারটা নেওয়া হবে। তুমি যে মেরিট লিস্ট, লাস্ট যে মেরিট লিস্টটা হবে, মেরিট লিস্ট লাস্টে যে মেরিট লিস্টটা হবে সেখানে এইখান থেকে এইটার থেকে 30%, আর এই যে CBT 2 এর থেকে যেটা কিনা পার্ট 1 থেকে 70%, এই দুটো মিলে হচ্ছে 100% মিলে তোমাদের কিন্তু যে টোটাল যে নাম্বারটা হবে তার উপরে কিন্তু মেরিট লিস্ট হবে। ক্লিয়ার হয়ে গেল? মানে তুমি চাকরি পাবে না পাবে না এই নাম্বার থেকে তোমার সম্পূর্ণ কিন্তু এই নাম্বার উপরে নির্ভর করছে। তাহলে ক্লিয়ার হয়ে গেলে। কিন্তু তোমার এটা তো পাস করে সেকেন্ডে যেতে হচ্ছে, তার মানে এটাও কতটা গুরুত্বপূর্ণ বুঝে নিতে পারলে। এবার এই যে পার্ট, এই যে CBT 1 এর ভালো করে পড়াশোনা করলে CBT 2 এর জন্য মনে করো 70% রেডি হয়ে যাবে। তারপরে আবার ভালো করে একটু পড়াশোনা করতে হবে। টোটাল বিষয় নিয়ে লাস্টে আলোচনাও করছি। এই যে CBT 2, এই যে CBT 2 এর পার্ট 2, এই পার্ট বি যেটা, পার্ট এ তো আলোচনা করে দিলাম। এবার এই পার্ট বিটা গুরুত্বপূর্ণ কেন? তুমি ধরো এই যে একটু আগে তোমাদেরকে যে বললাম, তুমি যে সমস্ত ট্রেড নিয়ে পড়াশোনা করেছো, মানে যে মেকানিক্যাল, যদি ITR যে মেকানিক্যাল নিয়ে যদি পড়াশোনা করো, সেই ট্রেডের উপর তোমার কিন্তু এক্সাম হবে। ক্লিয়ার হয়ে গেলে? অথবা তুমি যে অটোমোবাইল নিয়ে যদি পড়াশোনা করো ITI-তে, তাহলে তোমার সেই ট্রেডের উপরেই, অটোমোবাইলের উপরেই পরীক্ষা প্রশ্নগুলো আসবে। তুমি যদি ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করো তাহলে সেই বিষয় নিয়ে আসবে। তুমি যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করে থাকো যদি ITI-তে, তাহলে সেই প্রশ্নগুলি আসবে। এছাড়া তোমাদের মানে তুমি এক কথা, তুমি যেই ট্রেড নিয়ে পড়াশোনা করবে সেই ট্রেডের প্রশ্ন কিন্তু এখানে আসবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটাতে। এইবার তোমাদেরকে বলবো যে এই ট্রেডের নিয়ে তোমাদের প্রশ্ন করলে কিন্তু এখানে কতটা, এখানে তোমাদের কোশ্চেন থাকবে 75 কোশ্চেন থাকবে, 75 নাম্বার তোমাদের কিন্তু এখানে এক্সাম হচ্ছে। ক্লিয়ার হয়ে গেল? এখানে তোমাকে শুধুমাত্র এখানের মধ্যে থেকে তোমার শুধুমাত্র 35% নাম্বার পেয়ে গেলেই তুমি কিন্তু এখানে পাস। 35 নাম্বার, এই 75 নাম্বারের মধ্যে তুমি যদি 35% মানে 75-এর 35% যদি পেয়ে যাও তবেই কিন্তু তুমি পাস। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 75-এর 35%টা কত হতে পারে? তাহলে 75 আর 35 × 100, তাই না? যদি 25 দিয়ে কাটি তাহলে 3 হচ্ছে, 25 দিয়ে কাটলে 4 হচ্ছে। যদি আমরা এটা 36 ধরে নিই তাহলে 9 তাহলে হচ্ছে 3 নং 27, মানে 27 থেকে 30 নম্বরের আশেপাশে, এই 75-এর মধ্যে 27 থেকে 30-এর নাম্বারের মধ্যে যদি পেয়ে যাও, মানে 30-এর বেশি করে ধরে রাখো, মানে কম একদম টাই তো পড়াশোনা করবে না। যত বেশি পাও তাতে তো কোনো ক্ষতি নেই, কিন্তু কম যদি পেয়ে যাও এইখানে ফেল করা মানে তোমার এই সেকেন্ড পার্টের খাতাই দেখবে না। বোঝা গেল? এইটা কেন গুরুত্বপূর্ণ? মানে তুমি যেই ট্রেড নিয়ে পড়াশোনা করেছো সেই ট্রেডে যদি তোমার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু এই টোটাল খাতাই দেখবে না, মানে তুমি সাথে সাথে ফেল। তুমি যদি এখানে তুমি 100 পাও তাও কোনো লাভ নেই। তুমি যদি এই CBT 2-তে যদি CBT 2 এর যদি পার্ট বিতে যদি পাস না করো, মানে শুধুমাত্র পাস করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। মানে এমন না যে একেবারে টাইটাই নাম্বার, ওসব রিস্ক নিয়ে কখনো চলবে না। চেষ্টা করবে যত বেশি নাম্বার স্কোর করা যায়। কিন্তু কি যে তুমি যদি এখানে শুধুমাত্র পাস করলে হবে, এখানে পাস ছাড়া কিছু করতে হবে না। 35% নাম্বার মানে 75-এর মধ্যে ওই ধরে নাও ওই 27 থেকে 30 নাম্বার পেলে তুমি কিন্তু এখানে পাস করা বাধ্যতামূলক, পাস করতেই হবে এখানে। ক্লিয়ার হয়ে গেল? কেন আমি বারবার জিনিসগুলো রিপিট করেছি, কারণ এই ভুলগুলো অনেকে ম্যাক্সিমাম করে ফেলে। তো এখানে আমাদের কিন্তু এই ট্রেডে তোমার যে ITI যেই ট্রেড নিয়ে পড়াশোনা করানো সেই ট্রেডে কিন্তু পাস তোমাকে করতেই হবে। না পাস যদি করো, এখানে যদি ফেল, তার মানে টোটাল খাতা দেওয়া হবে না, মানে তুমি টোটালি ফেল। বোঝা গেল? তাহলে এখানে শুধুমাত্র পাস, তারপরে তোমাকে কিন্তু এইখান থেকে যে নাম্বারটা সেটা নেওয়া হবে, তোমার যে ফাইনাল যে মেরিট লিস্ট হবে এইখান থেকে 70%, আর এই যে সাইকো টেস্ট সেখান থেকে 30% নিয়ে তোমার কিন্তু লাস্ট মেরিট লিস্ট করা হবে। তাহলে তোমরা এখানে ক্লিয়ার হয়ে গেলে। তাহলে এখানে টাইমটা কত থাকছে? 60 মিনিট। এখানে কিন্তু 60টা মিনিট তোমাকে কিন্তু সময় দেওয়া হবে এই ট্রেড এক্সামের জন্য। ঠিক আছে? এবার তোমাদেরকে বলবো যে তোমাদের সাইকো টেস্টটা হবে, যে সেই যে সাইকো টেস্ট, এই সাইকো টেস্টে এবার তোমাদেরকে এটাও বলে রাখি, এখানে কোনো নেগেটিভ থাকছে না, এখানে কোনো কিন্তু নেগেটিভ তোমাদের থাকবে না। ঠিক আছে? এখানে তোমাদের নেগেটিভ থাকছে না, আর তোমাদের সাইকো টেস্টে কোনো রকম নেগেটিভ কিন্তু থাকবে না। ঠিক আছে? তোমাদের এখানে সাইকো টেস্টেও কিন্তু কোনো নেগেটিভ থাকছে না, এখানে সাইকো টেস্টও নেগেটিভ থাকছে না, আর CBT 2 এর পার্ট বিতেও নেগেটিভ থাকছে না। এইখানে CBT 2 যেটা কিনা পার্ট এতেও নেগেটিভ থাকছে, মানে 3টে ভুল করলে একটা, এখানেও কিন্তু আমাদের নেগেটিভ থাকছে, মানে এই দুটো প্রথমতে নেগেটিভ থাকছে, সাইকো টেস্টে থাকছে না। কেন বারবার এইসব জিনিস বলে দেওয়া ভালো, কারণ তোমরা এইসব জায়গায় কিন্তু লাস্ট মধ্যে ফেলছো। এই ছোটো ছোটো গুরুত্বপূর্ণ জায়গাগুলো যদি, তার জন্য তোমাদের বলি ভিডিওটা ভালো করে দেখার জন্য, এই ছোটো ছোটো গুরুত্বপূর্ণ জায়গাগুলো যদি ভুল করে ফেলো তবে কিন্তু তুমি নিজেরাই কেস খাবে, তার জন্য তো তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি। তো
তো বুঝতে পারলে ব্যাপারটা। এবার এই যে এইখানে যদি তুমি পাস করে যাও, এই সিবিটি টুর এ আর বিতে যদি তুমি কোয়ালিফাই করে যাও, তখন তোমাকে চান্স দেওয়া হবে কি, তোমাকে তখন চান্স দেওয়া হবে তোমাদের সাইকো টেস্টের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। এখানে নেগেটিভ তো থাকছে না, যে এখানে সিবিটি 3, সিবিটি 3 মানে কম্পিউটার বেস টেস্ট 3, আমরা চলে আসলাম এখানে। এবার এটা হচ্ছে সিবিএটিও বলা হয়, অর্থাৎ কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, এটাকে কি বলা হয়, সাইকো টেস্টও বলা হয় অথবা কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট। কিন্তু এখানে 5টা গ্রুপে পরীক্ষা হবে। কিরকম 5টা গ্রুপে বলতে, মেমোরি টেস্ট, তোমার মাথায় কি বুদ্ধি আছে সেটাকে কিন্তু পরীক্ষা করে নেওয়া হবে, মানে এক কথায় তোমাকে সম্পূর্ণভাবে জাজ করে নেবে ওরা। তারপর তোমার হচ্ছে ডাইরেকশন টেস্ট, মানে বিভিন্ন রকম দিক থাকবে, রেলের দিক থাকবে, তোমাকে মনে করে সেই জিনিসগুলোকে অবশ্যই তোমরা যদি চাও এই যে সাইকো টেস্টের উপর যদি ভিডিও আনতে বলো, তাহলে অবশ্যই স্পেশালি, কারণ এই সাইকো টেস্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে কোনো রকম ভুল করা মানে টোটাল পরীক্ষা এত কষ্ট করে পরীক্ষা দিয়েও কোনো লাভ হবে না, আলটিমেটলি তুমি কিন্তু সেই জবটা পাবে না। তো সাইকো টেস্টটা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ, যদি চাও এটাই অনেকটা বড় ভিডিও হবে, তার জন্য তোমাদেরকে বলছি তোমরা যদি চাও তাহলে অবশ্যই একটা কিন্তু সাইকো টেস্টের ভিডিও অবশ্যই আনবো তোমাদের জন্য। তো ডাইরেকশন টেস্ট, সেখানেও কিন্তু এবার একটা কথা বলি, প্রত্যেকটা গ্রুপ থেকে 42% নাম্বার তোমার কিন্তু পেতেই হবে, ঠিক আছে। এবার তার থেকে বেশি যত বেশি পাবে তাতে কোনো সমস্যা নেই। ডাইরেকশন টেস্ট, সেখান থেকে তোমার যে কিছু ডাইরেকশন দেবে, রেলের কিছু লাইন দেবে, সেগুলো মনে করতে হবে তোমাকে। ডিপ পারসেপশন টেস্ট, মানে বিভিন্ন মানে কঠিন জিনিস তোমাকে কিন্তু সলিউশন করতে হবে, ডিপলি ভাবতে হবে তোমাকে। তারপর তোমার এইদিকে চলে আসো কনসেন্ট্রেশন টেস্ট, তোমার কনসেন্ট্রেশন, মনোযোগ কেমন, তোমাকে সেই জিনিসটাও সেমন টাইপের প্রশ্ন দেবে, তুমি যে তোমার মনোযোগ দিয়ে তুমি মনে রাখতে পারছো কিনা সেটাও কিন্তু তোমাকে টেস্ট করে নেওয়া হবে। তারপর পারসেপচুয়াল স্পিড টেস্ট, তোমার স্পিডটা কেমন তোমাকে সেটাও কিন্তু দেখে নেওয়া হবে। তো বুঝতে পারছো এই যে 5টা জিনিস থাকবে, মেমোরি টেস্ট, ডাইরেকশন টেস্ট, ডিপ পারসেপশন টেস্ট, তার কনসেন্ট্রেশন টেস্ট, পারসেপচুয়াল স্পিড টেস্ট, এই কিন্তু 5টা জিনিস কিন্তু তোমাকে কিন্তু এই সাইকো টেস্টের মধ্যে হবে। এবং এখান থেকে তোমাকে কিন্তু 30% নিয়ে নেওয়া হবে, তুমি যত বেশি ভালো স্কোর করতে পারবে তত তোমারই লাভ। এখান থেকে 30% স্কোর, আর এদিকে হচ্ছে সিবিটি 2 এর এমসিকিউ বেসের যে পার্ট এ থেকে 70% স্কোর নিয়ে তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। বারবার বলে দিচ্ছি, এই দুটো জায়গা কিন্তু কখনো ভুল করবে না, ঠিক আছে। আর সমস্ত ব্যাপারটা তো ক্লিয়ারভাবে বলেই দিলাম। আর এখানে তোমাদের যে টাইম, এই যে এর মধ্যে যে টাইম আর যে কত নাম্বারের এক্সাম, এটা কখনোই রেল বোর্ড বলতে চায় না। মানে এক কথায় বুঝতেই পারছো, সাইকো টেস্ট তোমার ব্রেনকে পরীক্ষা করবে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু দিতে পারে, বিভিন্ন টাইপের প্রশ্ন দেয়, মানে বিভিন্ন মানে যে নাম্বার, অর্থাৎ দেখা গেলো 50টা প্রশ্ন দিতে পারে, 60টা প্রশ্ন দিতে পারে, মানে আবার সময়ের চেঞ্জ করে দিতে পারে। তাই এটা নির্দিষ্ট থাকে না, তার জন্য আমাদেরকে বলতে পারলাম না। তো যাই প্রশ্ন আসুক না কেন, তার মধ্যে থেকে তোমার 42% প্রত্যেকটা গ্রুপের থেকে তোমার কিন্তু পেতে হবে, তার বেশি 42% বা 42% বেশি, যত বেশি স্কোর করতে পারবে তোমার নিজেরই ভালো। এবার এগুলো যখন তুমি সব কিছুতে কোয়ালিফাই করে যাবে, তখন তোমাকে কিন্তু ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। মানে একেবারে ছোটোবেলা বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু, তোমার যা যা এডুকেশন যে সার্টিফিকেটগুলো আছে সমস্ত কিছু নিয়ে যেতে হবে, তোমাকে দেখাতে হবে। মানে এক কথা তুমি ইন্ডিয়ান কিনা সঠিকভাবে সেটা কিন্তু তোমাকে দেখে নেবে, ঠিক আছে। তোমাকে তো অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। বা কোথাও যদি ডকুমেন্টসে ভুল, অনেকে কি করে যে টাকা দিয়ে ঘুষ দিয়ে বিভিন্ন ধরনের সার্টিফিকেট বানিয়ে নেয়, মানে অর্থাৎ এডুকেশন সার্টিফিকেটগুলো বানিয়ে নেয়, তো আইটিআই সার্টিফিকেটগুলো বানিয়ে নেয় টাকা পয়সা দিয়ে। তো এই নকল জিনিসগুলো ধরা পড়ে যায়, তো সেখানে কিন্তু খুব সাবধান, ডকুমেন্টসগুলো একদম রিয়াল হতে হবে। এবং এরপরে তোমাদেরকে যেটা বলার, যে ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে তোমার মেডিকেল টেস্ট হয়। মেডিকেল টেস্টের মধ্যে অবশ্যই খুব ভালো করে তোমার শরীর সম্পূর্ণ সুস্থ আছে কিনা সম্পূর্ণ চেক আপ করে নেবে, একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত কিছু চেক আপ। বুঝতে পারছো, তোমার উপর নির্ভর করবে হাজার হাজার মানুষের প্রাণ। তো সেখানে তোমাকে তো অবশ্যই দায়িত্ববান হতে হবে, শরীর সুস্থ থাকতে হবে, বুদ্ধিমান থাকতে হবে, সমস্ত দিক দিয়ে তোমাকে স্মার্ট থাকতে হবে। মানে তোমার যে সমস্ত, আবার চোখটাকে ভালো করে পরীক্ষা করা হয়, যে তোমার যদি কালার ব্লাইন্ডনেস থাকে, অর্থাৎ লাল রং ঠিকমতো না চিনতে পারা, দেখা গেলো হলুদ রং ঠিকমতো চিনতে না পারা, তারপরে গ্রিন রং ঠিকমতো চিনতে না পারা, মানে এই সমস্ত তাদেরকে বলা হয় কালার ব্লাইন্ডনেস যে সমস্যা, তাদের থাকলে, তোমার যদি থাকে তাহলে অবশ্যই সেখান থেকে রিজেক্ট। এবং তার পাশাপাশি তোমার ডায়াবেটিস আছে কিনা, তোমার হার্টের কোনো অসুবিধা আছে কিনা, এই যে বিভিন্ন ধরনের যে সমস্ত, এক কথা তোমার শরীরটাকে সম্পূর্ণ সুস্থ সবল থাকতে হবে, তবেই তোমার মেডিকেল টেস্টে পাস করতে পারবে। তো তারপরে তোমার যেটা কিনা স্যালারি অবশ্যই বুঝতে পারছো, একটা দায়িত্ববান কাজে যেমন দায়িত্ব তেমন কিন্তু স্যালারি হয়। একদম প্রথম থেকে যখন ট্রেনিং অবস্থায় তোমার মোটামুটি 30 থেকে 32 হাজার টাকা থেকে শুরু হয়ে যায়। এবং তোমার 2 থেকে 3 বছর পরে যখন তুমি লোকো পাইলট হয়ে যাবে, অর্থাৎ গ্রুপ সি পদ থেকে যখন গ্রুপ বি পদে হয়ে যাবে, তখন কিন্তু তোমার স্যালারিটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া, মোটামুটি ধরে রাখো 70 থেকে 80 হাজার টাকা বেতন দেওয়া হবে। এবং আরও যখন সিনিয়র হবে তখন 1 থেকে 1.5 লক্ষ টাকা কিন্তু টোটালি বিভিন্ন ধরনের সাইট রয়েছে, টোটালি মিলিয়ে মিশে 1 থেকে 1.5 লক্ষ টাকা তোমার কিন্তু এখানে স্যালারিটা হয়ে যায়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। একজন এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে লোকো পাইলট কী করে হবে, মানে এক কথায় লোকো পাইলট কী হবে, ট্রেন ড্রাইভার তোমরা কী করে হতে পারবে, সমস্ত কিছু আশা করি ভিডিওতে জানতে পেরে গেলে। অবশ্যই বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করো, তোমাদের বন্ধুরাও জানুক যে শুধুমাত্র মাধ্যমিক পাস করে তোমরা কিন্তু এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করতে পারবে।
এরপরে তোমাদেরকে যেটা বলার যে তোমরা যে প্রস্তুতিটা নেবে কী করে, দেখো কোনো যুদ্ধ, যদি আমি এটাকে যুদ্ধ ভেবে নিই, কোনো যুদ্ধ তোমাকে যদি জয় করতে হয় তবে শত্রুপক্ষকে ভালো করে চিনতে হয়, তার লুজ পয়েন্ট কোথায়, তার প্লাস পয়েন্ট, লুজ পয়েন্ট সমস্ত কিছু A to Z জানতে হয়। ঠিক সেভাবেই যেহেতু তুমি এটা একটা লড়াইয়ে নামবে, তুমি সেখানে জিতে তোমাকে চাকরিটা নিতে হবে, তোমার সার্ভিসটা নিতে হবে, তাই তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে তোমাকে দেখতে হবে। অন্তত 10 বছর প্রিভিয়াস ইয়ার মানে পূর্ববর্তী বছরের যে 10 বছরের যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো তোমাকে সম্পূর্ণ ভালো করে দেখে নিতে হবে যে হ্যাঁ কী টাইপের প্রশ্ন আসে, কেমন টাইপের প্রশ্ন আসে। তো সেগুলো যখন জেনে যাবে তখন তোমার কিন্তু একটা কনফিডেন্স বিল্ড হয়ে যাবে যে না এই প্রশ্নগুলো তোমার এই পরীক্ষাগুলোতে আসে। তখন তারপরে তোমার প্ল্যান কী হবে, যেসব বিষয় তুমি উইক আছো, যেসব সাবজেক্টগুলিতে তুমি উইক আছো সেগুলিকে স্ট্রং বানানো কাজ। আর তার থেকে বড় কথা হচ্ছে তখন তুমি নিজেই বুঝে যাবে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে তুমি বুঝে যাবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমাকে পড়তে হবে। তোমার টাইল টেবিল তোমার নিজের মতন করে বানাতে হবে, আর তোমাকে ভালো একটা বা দুটো বই বাঁচতে হবে। সেই বইটাকেই একবার নয়, ওই একটা বইকে 100 বার পড়ো, দেখবে তোমার পরীক্ষার অ্যান্সার দেওয়ার স্পিড কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার দিতে, কারণ তুমি বারবার একই জিনিসকে বারবার প্র্যাকটিস করেছো। তো সেই জায়গায় তারপরে তোমাকে যখন তুমি রেডি হয়ে যাবে তখন পরীক্ষার 2 থেকে 3 মাস আগে তোমাকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। মানে যেইভাবে পরীক্ষাতে আসে, মার্কেটে বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট পাওয়া যায়, তোমার একটু কিছু সাবস্ক্রিপশান নিলেই কিন্তু মোটামুটি 200 থেকে 300 টাকা সাবস্ক্রিপশান নিলেই তোমরা ভালো ভালো প্র্যাকটিস সেট পেয়েও যাবে। তো টোটাল বিষয়টা তোমরা যখনই জেনে যাবে তোমরা সব কিছু নিজেদের মতন করে কন্ট্রোল করতে পারবে, আর ভালো করে যদি প্রস্তুতি নাও তাহলে অবশ্যই সাকসেস হবে। তো এটাই বলার ছিল, সমস্ত কিছু তোমাদের নিজের উপরই নির্ভর করছে। শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করো তবেই কিন্তু তোমরা এখান থেকে প্রস্তুতি নিতে পারছো, সমস্ত কিছু বুঝতে পারলে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো। তাহলে ভিডিওটি আজকে এই রইল, তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।